আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই খুব ভালো আছো। একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা সংক্ষিপ্ত পরিধি পর্বটা আমরা শেষ করে নিই, তারপরে আমরা মূল ক্লাসে আসবো। নরসিংদী সরকারি কলেজ নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এটা বৃহৎ কলেজ, সুবিশাল ক্যাম্পাস নিয়ে গঠিত। এই ক্যাম্পাসটি খুব সুন্দর এবং সবুজে ঘেরা, ছায়া ঘেরা একটি ক্যাম্পাস, এবং রয়েছে এটা সুবিশাল পুকুর, যে পুকুরের পাড়ে প্রচুর গাছপালা রয়েছে। এই কলেজ প্রশাসনের দায়িত্বে আছেন প্রফেসর হাবিবুর রহমান আকন্দ স্যার। স্যার অত্যন্ত সৎ, সাহসী, কর্মঠ এবং পরিশ্রমী। স্যার খুবই পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করার জন্য। এবং আজকের এই যে অনলাইন ক্লাস, এটা কিন্তু এই স্যারেরই মোটামুটি অবদান। স্যারের সাথে আছেন আমাদের উপাধ্যক্ষ ম্যাডাম প্রফেসর জাহানুরা বেগম। এই ম্যাডামও কিন্তু খুব পরিশ্রম করছেন, বিশেষ করে ছাত্রদের লেখাপড়ার বিষয়টা ম্যাডাম খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, যাতে কোনোভাবে কোনো একটা ক্লাস মিস না যায়। কোনটা ক্লাস মিস গেলে স্যার ম্যাডাম কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সবাইকে জানিয়ে দেন যে এই ক্লাসটা হচ্ছে না। অর্থাৎ ম্যাডাম লেখাপড়ার ব্যাপারে খুবই সতর্ক। আমাদের প্রাণীবিজ্ঞান বিষয়ে যে শিক্ষক মন্ডলী আছেন তাদের আমরা একটু সংক্ষিপ্ত পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রাণীবিদ্যা বিভাগের যে চেয়ারম্যান হিসেবে আছেন বা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রওশন আরা মাহমুদ ম্যাডাম, উনি একজন সহযোগী অধ্যাপক এবং আমাদের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান। এছাড়াও আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, স্যারও একজন সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগের। স্যার দীর্ঘদিন ধরে এই কলেজে শিক্ষকতা করে যাচ্ছেন। আরো আছেন জনাব সাহেলা বিলকিস লুনা ম্যাডাম, ম্যাডাম সহকারী অধ্যাপক প্রাণী বিভাগে। আরো আছেন জনাব সামিনা সুলতানা ম্যাডাম, যে প্রভাষক নরসিংদী গভর্নমেন্ট কলেজের প্রাণীবিদ্যা বিষয়ে। এছাড়াও আছি আমি মাইনুদ্দিন, প্রভাষক নরসিংদী সরকারি কলেজ। তাহলে আমরা মূল লেকচারের মধ্যে প্রবেশ করলাম। এটাই আমাদের আজকের ক্লাসের মূল লেকচার। প্রাণী জগতের জ্ঞানের সম্বন্ধে তোমাদেরকে স্বাগতম। প্রাণীবিজ্ঞান মানে অসংখ্য প্রাণীর বসবাস, বিভিন্ন বৈচিত্র্য, নানান ধরনের অজস্র লক্ষ লক্ষ প্রাণীর সমাবেশ এই সাবজেক্টের মধ্যে। এবং এটা খুব আকর্ষণীয় সাবজেক্ট, যেহেতু প্রাণী বিজ্ঞান অসংখ্য প্রাণীর সমাবেশ, এক একটা প্রাণী এক এক ধরনের, এক একটা প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য এক এক ধরনের, এত বিষয় জানার জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট হলো প্রাণী বিজ্ঞান। ক্লাসের শুরুতেই তোমার জানাচ্ছি নীলপরি পাখি এবং মেঘকুমারী প্রজাপতির শুভেচ্ছা। এই যে পাখি দেখতে পাচ্ছ, একটা নীল রঙের পাখিটা, এই পাখিটার নাম কিন্তু নীলপরি। আর এই যে একটা প্রজাপতি আসছে, এই প্রজাপতির নাম কিন্তু মেঘকুমারী প্রজাপতি। শুরুতেই তোমাদেরকে একটা প্রাণীর শুভেচ্ছা দিলাম, একটা পাখি এবং একটা প্রজাপতির ছবি দিয়ে। আসলে তোমরা যখন এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদের চোখে মুখে কিন্তু এখন স্বপ্ন জল খাচ্ছানি। তোমরা ইতিমধ্যে এসএসসি পাস করে চলে আসছো, সামনে ইন্টারমিডিয়েট শেষ করে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা। সবার চোখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন এখন কিন্তু অলরেডি কাজ করছে। কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, ভর্তি হয়ে একটা গ্রাজুয়েট সম্পন্ন করে কর্মজীবনে ঢুকতে চাও। কারো স্বপ্ন হতো আছে এরকম যে না, আমি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে, ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে আমি খুব ভালো মানের গবেষণা করব। অনেকের স্বপ্ন আসতে পারে যে আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হব এবং চিকিৎসা করে মানুষের সেবা করব। এই স্বপ্ন কিন্তু তোমাদের কিন্তু এছাড়াও তোমাদের আরো বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন থাকতে পারে। আর এই স্বপ্ন পূরণের জন্যই তোমরা কিন্তু এই কলেজে আসছো। কারণ এসএসসি এবং ইন্টার এই দুইটা পরীক্ষার ফলাফল দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় লেভেলে গিয়ে আমরা ভর্তি করার জন্য যোগ্যতা অর্জন করানো হয়। আর এই তোমাদের স্বপ্ন পূরণকে সাফল্য কামনা করে আমি আছি তোমাদের সাথে মাইনুদ্দিন, প্রভাষক নরসিংদী সরকারি কলেজ। আমি 34তম বিসিএস ক্যাডারের একজন সদস্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে অনার্স মাস্টার্স করেছি এবং আমার অনার্সও ফার্স্ট ক্লাস এবং মাস্টার্সও ফার্স্ট ক্লাস রয়েছে। যদি কেউ যোগাযোগ করতে চাও আমার সাথে, যোগাযোগ করার জন্য এনি টাইম সবাই ফ্রি, সবই খোলা মনে, ফ্রি মনে, যে কোনো প্রবলেম সম্পর্কে শেয়ার করতে পারো। অবশ্যই লেখাপড়ার বিষয় হলে সেটা ভালো হয়। তোমরা আমাকে ফেসবুকে পাবা, আমাকে ইমেল করতে পারো বা ফোন করতে পারো। যখন যার যেটা প্রবলেম সে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং উইদাউট এনি হেজিটেশন।
নিঃসংকোচের সঙ্গে যোগাযোগ করবা। আসলে আমরা মূলত তোমাদের জন্যই আছি, আমাদের চাকরি কিন্তু তোমাদের জন্যই, তোমাদেরকে সহযোগিতা করা, তোমাদেরকে সেবা দেওয়াই কিন্তু আমাদের দায়িত্ব। বাট তোমরা যদি আমার সাথে যোগাযোগ না করো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে কিছু দিতে পারবো না। হয়তো দেখা যাবে যে আমাদের মাসে হয়তো 1-2টা ক্লাস বা 3-4টা ক্লাস হয়তো আমরা অনলাইনে নিব, বাট এছাড়াও কিন্তু বিভিন্ন প্রবলেম তোমাদের মধ্যে থাকতে পারে। কারণ হলো গিয়া যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে অনেক কিছু হয়তো বা কষ্ট বোঝাও যাবে না, তারপরেও তোমরা ফেসবুকে নক করে কিন্তু ওই বিষয়গুলোকে আরো বিস্তারিত জানতে পারো বা বিস্তারিত ব্যাখ্যা তোমরা আমাদের কাছে চাইতে পারো। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি, বিশেষ করে আমি খুবই হেল্পফুল স্টুডেন্টদের জন্য। আমাদের আজকের বিষয় জীববিজ্ঞান তৃতীয় পত্র প্রাণীবিজ্ঞান। আমরা আজকে অধ্যায় 4 অর্থাৎ মানব সাহিত্যতত্ত্ব রক্ত সংবহন নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ হিউম্যান ফিজিওলজি, ব্লাড এন্ড সার্কুলেশন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের তো আরো প্রথমে 3টে অধ্যায় বাদ দিয়ে কেন আমরা চতুর্থ অধ্যায় শুরু করলাম। আসলে এর উত্তরটা হলো গিয়া তোমরা ইতিমধ্যে দেখেছো আমাদের কয়েকজন স্যার ম্যাডাম আছেন এবং আমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু স্যার ম্যাডামদের মধ্যে ভাগ করা আছে। যেমন এক্সাম্পল বলতে পারি, হয়তো আমাদের দেখা যাবে যোগদান প্রথম যে অধ্যায়টা এটা হয়তো নিবে আমাদের সাহেলা বিলকিস খুরনা ম্যাডাম, দ্বিতীয় অধ্যায় যেটা আছে হাইড্রা এটা নিবে আমাদের সামিনা সুলতানা ম্যাডাম, তৃতীয় অধ্যায় আছে গিয়া পরিপাক এটা নিবে হয়তো আমাদের আব্দুল মান্নান স্যার। আমি চতুর্থ অধ্যায় দিয়ে স্টার্ট করি এবং এটা আমার জন্য ভাগ করা আছে বা বিষয়টা আমার জন্য দেওয়া আছে। তো এইটা মূলত আমাদের হায়ার অথরিটির একটা ডিসিশন, সেভাবে কে কোনটা পড়াবে সেটাকে আমরাই মূলত এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিয়েছি। তো যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, এই জন্য আমি মানব সাহিত্য তত্ত্ব সংবহন দিয়ে স্টার্ট করব। আসলে আজকের ক্লাসটা রুটিনে হয়তো অন্য যে ম্যাডামের নাম দেওয়া আছে, বাট এটা আমি নিচ্ছি কারণ ম্যাডামের প্রবলেমের কারণে আমি নিচ্ছি, আমারটা হয়তো ম্যাডাম নিয়ে যাবেন। এটা হয় বিশ্ববিদ্যালয় লেভেলটা হয়, সব জায়গাতে এটা হয় যে ক্লাস এক্সচেঞ্জ হবে, বাট সাবজেক্ট ঠিক থাকবে, লেকচারার হয়তো চেঞ্জ হতে হবে বা আমাদের টিচার হয়তো চেঞ্জ হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন না করাই উচিত, কারণ এটা একদম স্বাভাবিক বিষয়। তোমাদের ক্লাসটা হচ্ছে এটাই বড় কথা। আমরা প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি, খুব সুন্দর একটা গল্প, আধুনিক রাজকন্যা ও রাজপুত্রের গল্প দিয়ে আমরা স্টার্ট করব। আসলে ঐতিহাসিক রাজকন্যারা তাদের রাজপ্রাসাদের বাহিরে বিভিন্ন বাগানে ঘোরাঘুরি করত এবং তারা বাগানে খুব সুন্দর করে সাজগোজ করে ঘুরে করত এবং বিভিন্ন দেশের রাজপুত্ররা এসে এই বাগানের মধ্যে হয়তো সে শিকারে আসতো বা ঘুরতে আসতো, তো রাজকন্যাকে দেখে তারা পছন্দ করতো, তারপরে ওদের মধ্যে প্রণয় হইতো। বাট বর্তমানে কিন্তু এই ধরনের রাজপ্রাসাদ নেই, এই ধরনের বাগানগুলোর সংখ্যা খুব কম আছে, শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং, শহরের মানে পরিবেশ। তো এখনকার রাজকন্যাদের আসলে সেই বাগানে ঘোরাঘুরির সুযোগ নাই, তাদের ঘোরাঘুরির সুযোগ শুধুমাত্র বিল্ডিং এর ছাদ অথবা বিল্ডিং এর বারান্দা, এইটুকুর মধ্যেই হতে সীমাবদ্ধ। তো আমরা এমন একজন রাজকন্যার গল্প বলবো যে এই রাজকন্যাটা প্রতিদিন শুধুমাত্র একটা বিল্ডিং এর ছাদে উঠে ঘোরাঘুরি করে, প্রতিদিন বিকেল বেলাতে। দেখতে পাচ্ছ যে রাজকন্যা ছবি আমি আঁকলাম। তো যেহেতু রাজকন্যা উঠতেছে, আশেপাশে অন্যান্য বিল্ডিং গুলাতেও বিভিন্ন রাজপুত্ররাও ঘোরাঘুরি করে রাজকন্যা দেখার জন্য বা বিভিন্ন কারণে। তো তাদের মধ্যে চোখে কথাবার্তা হচ্ছে এবং ছেলেটা কিছু বলতে চায় রাজকন্যাকে, বলতে চায়, আধুনিক রাজপুত্র রাজকন্যাকে বলতে চায়। তো রাজকন্যা বলে তাকে ফোন দেওয়ার জন্য, বাট রাজপুত্রের কাছে কোনো ফোন নাম্বার নেই বা মোবাইল নাম্বার নেই, তাহলে কি করবে? তখন রাজপুত্র কি করলো, তাকে একটা সিম্বল দেখালো, এইরকম একটা সিম্বল হাত দিয়ে। দেখে রাজকন্যা খুব পছন্দ করলো এবং রাজপুত্র খুব খুশি হয়ে গেল। অর্থাৎ তার একটা চিহ্ন সাহায্যে তারা মত বিনিময় করলো, কারণ ডিস্টেন্স ছিল বেশি, কথা বলা সম্ভব না এবং কোনো ফোন নাম্বার না থাকার কারণে কিন্তু কেউ কাউকে ফোন দিতে পারে নাই। এই কারণে তার মনের ভাব প্রকাশ জন্য তারা চিহ্ন ইউজ করছে। যাই হোক, এর পরের ঘটনা কি সেটা আমার দেখার দরকার নাই, আমাদের মূল কথা হলো গিয়া এই যে চিহ্নটা কিসের চিহ্ন? তোমরা বলবো যেটা লাভের চিহ্ন, বাট এটা কিন্তু একটা আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, মানব হৃৎপিণ্ডের চিহ্ন। তাহলে হৃৎপিণ্ড কি করে আসলে লাভ দিয়ে প্রকাশ, লাভ কেন হৃৎপিণ্ড দিয়ে প্রকাশ করা হয়, এর প্রশ্নটা আমরা এই ক্লাসের শেষ দিয়ে নিয়ে কথা বলবো, এখন নয়। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গিয়া মানব হৃৎপিণ্ড। আজকে আমরা মানব হৃৎপিণ্ডের গঠন নিয়ে কথা বলবো, দেখবো হৃৎপিণ্ড কি জিনিস, হৃৎপিণ্ড কাকে বলে বা হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে, আমাদের হৃৎপিণ্ডের আকার ও আকৃতি নিয়ে কথা বলবো, হৃৎপিণ্ডের আবরণ ও হৃৎপিণ্ডের প্রাচীর। আমরা আজকে এই অল্প কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো।
আর শেষ দিকে দেখাবো কি করে খুব সহজে, একদম সহজে একটা হৃৎপিণ্ড অঙ্কন করা যায়। এবং এটা আমরা হাতে কলমে দেখাবো, বোর্ডে এঁকে এঁকে তোমাদেরকে দেখাবো কি করে এটা খুব সহজে একটা হৃৎপিণ্ড অঙ্কন করা যায়। তাহলে আমরা প্রথম দেখি হৃৎপিণ্ড কি। হৃৎপিণ্ডটা কি এটা আমরা একটা বোর্ডে, আমরা যে কোনো জিনিস যখন বলবো যে কোনো জিনিস কি, হৃৎপিণ্ড কি, ফুসফুস কি, রক্ত কি, আমরা প্রথমেই তার কয়েকটা শব্দ সম্পর্কে একটু জেনে নিব। তাহলে হৃৎপিণ্ড কয়েকটা শব্দ সম্পর্কে আমরা একটু জানি। তাহলে হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ড নিয়ে আমরা দেখি জিনিস যে হৃৎপিণ্ডের একটা তথ্য হলো গিয়া হৃৎপিণ্ড অবশ্যই হৃৎপিণ্ড নির্মিত হবে। এই যে হৃৎপিণ্ড নির্মিত একটা তথ্য। আমরা আরেকটা তথ্য লিখি, হৃৎপিণ্ড একটা প্রকোষ্ঠময় অঙ্গ, অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরে বিভিন্ন চেম্বার বা প্রকোষ্ঠ রয়েছে। এরপরের যে তথ্যটা হৃৎপিণ্ডের কাজ দেখব, এইটা আসলে আমাদের দেহের একটা পাম্প যন্ত্র, অর্থাৎ মানব দেহের একটা পাম্প যন্ত্র। আমরা আরেকটা তথ্য এখানে লিখলাম, আরেকটা তথ্য আমরা লিখবো, এটা সবসময় সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে, অর্থাৎ সংকোচন প্রসারণশীল একটা অঙ্গ। এবং এর ফলে কি হচ্ছে, এই সংকোচন যে সেটা পাম্প যন্ত্র সংকোচন প্রসারের মাধ্যমে সমগ্র দেহেই রক্ত সংবহন করে বা রক্তকে সাপ্লাই করে। তাহলে হৃৎপিণ্ড সম্পর্কে আমরা আজকে কয়টা তথ্য দেখলাম। তাহলে হৃৎপিণ্ডের সংজ্ঞাকে আমরা বলতে পারি এরকম যে হৃৎপেশি নির্মিত প্রকোষ্ঠময় যে অঙ্গটি মানব দেহের পাম্প যন্ত্র হিসেবে অবিরাম সংকোচের প্রসারের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে তাকে হৃৎপিণ্ড বলা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আগে কয়েকটা তথ্য যদি আমরা গ্যাদারিং করতে ফেলতে পারি বা চিন্তা ভাবনা করে ফেলতে পারি, তারপরে ওই তথ্যগুলোকে অ্যারেঞ্জ করেই কিন্তু খুব সহজে কিন্তু একটা সংজ্ঞা প্রয়োগ করা যায়। আমরা প্রথমে কি করছিলাম দেখো, আমরা প্রথমে কয়েকটা এরকম এরকম আমরা কয়েকটা এরকম আমরা তথ্য এভাবে বের করে নিয়েছি যে হৃৎপিণ্ড নির্মিত প্রকোষ্ঠময় অঙ্গ, পাম্প যন্ত্র। এই তো তাহলে আমরা কি লিখি সংজ্ঞাটা, হৃৎপিণ্ড হৃৎপেশি নির্মিত এটা প্রকোষ্ঠময় অঙ্গ যা মানবদেহের পাম্প যন্ত্র হিসাবে সংকোচন প্রসারের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করে। তাহলে এই তথ্যগুলো যদি আগে আমরা সংক্ষেপে লিখে দিতে পারি, তাহলে যে কোনো সংজ্ঞা কিন্তু জীববিজ্ঞানে খুব সহজেই উল্লেখ করা যায়। তাহলে এই হলো আমাদের আজকের সংজ্ঞাটুকু। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখন তোমাদের কাছে প্রশ্ন, হৃৎপিণ্ডের অবস্থান কোথায়, বুকের বাম পাশে নাকি ডান পাশে? সবাই একটু চিন্তা করো তো, কোথায় অবস্থান হতে দিতে পারে? সবাই বলবে স্যার বুকের বাম পাশে, কারণ সবাই জানি আমরা বুকের বাম পাশে। বাট পৃথিবীর অধিকাংশ মানুষের ধারণা হৃৎপিণ্ড বুকের বাম পাশে অবস্থান করে। বাট এটা কিন্তু একটা ভুল তথ্য, সঠিক নয়। এখন সবাই স্যার কি বলতেছেন সঠিক না, আজীবন ধরে শুনে আসলাম বুকের বাম পাশে হৃৎপিণ্ড থাকে, এখন বলছেন সঠিক না। সঠিকটা আসলে কি? আসলে এটা সারা পৃথিবীর মানুষের মধ্যে এটা ভুল কনসেপ্ট। হৃৎপিণ্ড কখনোই বুকের বাম পাশে অবস্থান করে না। বাম পাশ বলতে বাম পাশ অর্থাৎ মাঝখান থেকে বাম দিকে। হৃৎপিণ্ড অবস্থান করে বুকের ঠিক মাঝামাঝিতে, একদম মিডিলে। আমাদের বুকে কিন্তু একটা অস্থি আছে যার নাম হলো গিয়া স্টার্নাম। হৃৎপিণ্ড এই স্টার্নামের ঠিক নিচেই অবস্থান করে। এবং দুইটা ফুসফুস দিয়ে হৃৎপিণ্ড পরিবেষ্টিত অবস্থায় থাকে, অর্থাৎ হৃৎপিণ্ড বুকের ঠিক মাঝখানে দুই ফুসফুস দিয়ে মাঝখানে অবস্থান করতেছে। তবে হৃৎপিণ্ডের নিচের দিকটুকু একটু বাম দিকে হেলানো অবস্থা থাকে। বাট তার মানে এই না যে হৃৎপিণ্ড বাম পাশে অবস্থান করে, এটা ঠিক মাঝামাঝিতে। কারণ যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, বুকের মাঝখানে যেটা হাড্ডি আছে স্টার্নাম, এটাকে কেটে দুই ভাগ করে ফেলা হয়, কখনোই বাম পাশে অস্থি কাটা হয় না। ঠিক আছে, হৃৎপিণ্ড অবস্থান বুকের ঠিক মাঝখানে, তবে নিচ দিকটা একটু বাম পাশে ফেলানো। বাট এটা মানে এই না যে সে বাম দিকে, সে বরং সে মাঝখানেই অবস্থান করতেছে। তাহলে এটা নিয়ে যাতে কখনোই কোনো কনফিউশন না হয়। হৃৎপিণ্ড বুকের মাঝখানে, দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করবে। হৃৎপিণ্ডের আকার ও আকৃতি দেখি, দেখতে কিরকম। এই যেটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি বলতো? এটা আসলে একটা কলার মোচার ছবি, কলার মোচা, অর্থাৎ কলাটা ধরার পর লাস্টে যেটা থাকে এটা কলার মোচা। হৃৎপিণ্ড দেখতে মোটামুটি ঠিক এরকম একটা আকৃতির, অর্থাৎ হৃৎপিণ্ড রংটাও প্রায় কাছাকাছি, এটা লালচে খয়েরি রঙের ত্রিকোণা মোচার মতো। হৃৎপিণ্ড দেখতে একটা লালচে খয়েরি রঙের ত্রিকোণা মোচার মতো। এর উপরের দিকটা একটু প্রশস্ত থাকে, এই প্রশস্ত পার্টটাকে বলা হয় বেস বা ভিত্তি বলতে পারি আমরা।
আর নিচের যে সরু পার্টটুকু এটাকে বলা হয় অ্যাপেক্স বা চূড়া। এবং হৃৎপিণ্ডটা যদি এরকম লম্বা হবে 12 সেন্টিমিটার আর প্রস্থ হবে 9 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের ওজন কতটুকু হবে? পুরুষ এবং নারীতে কিন্তু হৃৎপিণ্ডের ওজনের একটু পার্থক্য আছে। পুরুষের হৃৎপিণ্ডের ওজন হবে 250 থেকে 390 গ্রাম, আর স্ত্রীলোকের হৃৎপিণ্ডের ওজন হবে 200 থেকে 275 গ্রাম। অর্থাৎ এখানে কিছুটা পার্থক্য রয়েছে। এখন বলতে পারে মেয়েদের হৃৎপিণ্ডের ওজন কম, পুরুষের বেশি, পুরুষের হৃৎপিণ্ড বড়, পুরুষের হৃদয়ে বড়। ব্যাপারটা আসলে এরকম না। পুরুষের হৃৎপিণ্ডের ওজন বেশি হলো এটা একটু স্লো, এটা মিনিটে 72 বার বিট করে। আর মেয়েদের হৃৎপিণ্ডের ওজন একটু কম হইলেও এটা একটু স্পিডি বেশি, দ্রুত গতি বেশি, এটা মিনিটে 78 বার বিট করে। গড়ে আমরা 75 বলতে পারি, অর্থাৎ পুরুষের 72 বার, মেয়েদের 78 বার। গড়ে এটা বলতে পারি প্রাপ্তবয়স্ক মানুষের 75 বা 75 বার বিট করে। হৃৎপিণ্ডের আবরণ দেখি আমরা। হৃৎপিণ্ড দেখো একটা পাতলা আবরণ দিয়ে আবৃত, এটার নাম হলো পেরিকার্ডিয়াম। এটা এই পাতলা আবরণ দিয়ে হৃৎপিণ্ড সবসময় আবৃত অবস্থা থাকে, এটা হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। এই পেরিকার্ডিয়ামকে যদি আমরা এখানে একটু বড় করি, দেখা যাবে যে এই পেরিকার্ডিয়ামের দুইটা স্তর, বাইরের দিকে একটা স্তর নাম হলো প্যারাইটাল স্তর, আর ভিতরের দিকে আরেকটা স্তর নাম হলো ভিসেরাল স্তর। অর্থাৎ হৃৎপিণ্ডের যে আবরণ পেরিকার্ডিয়াম, এটা দুইটা স্তর দিয়ে গঠিত, প্যারাইটাল এবং ভিসেরাল। এবং এই দুই স্তরের মাঝখানে একটা লিকুইড বা তরল থাকে, যার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণের ভিতরের যে লিকুইডটা বা তরল পদার্থটা, এটার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড সাহায্য করে হৃৎপিণ্ডকে বাহিরের চাপ, আঘাত থেকে বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করার জন্য, এবং হৃৎপিণ্ড যে সংকুচন প্রসারিত হচ্ছে এটাকে মোটামুটি প্রশমিত করে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? সহজে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের দুইটা স্তর, বাইরেরটা প্যারাইটাল, ভিতরেরটা ভিসেরাল, মাঝখানে থাকে এক ধরনের লিকুইড, তার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন হৃৎপিণ্ডের প্রাচীরটা দেখলাম, এর ভিতরে হৃৎপিণ্ডের ওয়ালটা, হৃৎপিণ্ডের মূল দেহটা যে ওয়াল আছে, এটা যদি আমরা কাটি এরকম ভাবে, এখানে 3টা লেয়ার পাওয়া যাবে, 3টা পর্দার মতো পাওয়া যাবে। সবচেয়ে বাহিরের যে লেয়ারটা, এটা একটু ছোট পাতলা, এর নাম হলো এপিকার্ডিয়াম বা সবচেয়ে বাহিরের স্তর। মাঝখানের যে মোটা পার্টটুকু, মাংসের মতো বড় পার্টটুকু, এটার নাম হলো মায়োকার্ডিয়াম বা মাঝের স্তর। এই মায়োকার্ডিয়ামটা মূলত হৃৎপিণ্ডের মূল মাংসপেশি। এর ভিতরেরটা আছে খুবই পাতলা একটা স্তর, নাম হলো এন্ডোকার্ডিয়াম, আর ভিতরের স্তর। হৃৎপিণ্ডের প্রাচীর 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। 3টের কাজ কি? এপিকার্ডিয়াম মূলত হৃৎপিণ্ডের দেয়াল হিসেবে কাজ করে, অর্থাৎ হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করে। মায়োকার্ডিয়াম মূল স্তর, এটা মূলত সংকোচন প্রসারণে ভূমিকা রাখে, অর্থাৎ এই মায়োকার্ডিয়ামটাই হৃৎপেশি নির্মিত। এটা একটা অনৈচ্ছিক পেশি, যেটা আমাদের ব্রেন দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়ে সংকোচন প্রসারিত হয়। এরপরে ভিতরটা হলো এন্ডোকার্ডিয়াম, যা ভিতরের প্রকোষ্ঠ গঠন করে এবং রক্তবাহিকা সংযোগ ঘটায়, অর্থাৎ ভিতরের প্রাচীরটার মধ্যেই রক্ত যাওয়া আসা করে। হৃৎপিণ্ডের প্রাচীরে 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এই 3টে প্রাচীর মনে রাখার কিন্তু একটা ছন্দ আছে, একটা টিপস আছে। আমরা এ দিয়ে এপিকার্ডিয়াম, এ হলো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর, অর্থাৎ শুরুতেই এ, তাহলে শুরুর লেয়ারটা হলো এপিকার্ডিয়াম। এম দিয়া মিডিল, এম দিয়ে মাইকার্ডিয়াম, অর্থাৎ মিডিল মানে মাঝখানের স্তর, মাইকার্ডিয়াম। লাস্টে এন্ডো মানে এন্ড মানে শেষ, তাহলে ভিতরের দিকে শেষ স্তর হলো এন্ডোকার্ডিয়াম, এন্ড থেকে এন্ডোকার্ডিয়াম। তাহলে এ দিয়া এপিকার্ডিয়াম, এম দিয়া মাইকার্ডিয়াম, এন দিয়া এন্ডোকার্ডিয়াম। এ দিয়া শুরু, এম দিয়া মিডিল, এন দিয়া শেষ। এটা 3টা স্তর, 3টা চিহ্ন আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আমরা একটা গল্প বলছিলাম যে আসলে ভালোবাসা বা লাভ হৃৎপিণ্ড দিয়ে কিনা প্রকাশ করা হয়। আসলে এর সঠিক ব্যাখ্যা আমার জানা নাই। আমি নেটে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা আমি একটাও পাই নাই। অর্থাৎ আসলে বহু আগে থেকেই এইটা চলে আসতেছে। তাহলে মানুষ কেন এটাকে ইউজ করে, আসলে এটা আমার জানা নাই। যদি তোমরা কেউ জেনে থাকো সঠিক কারণটা, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বা মেসেজ করে আমাকে অবশ্যই জানাবা, বা ইমেল করে জানাতে পারো। তবে আমারটা নিজস্ব ব্যাখ্যা আছে, যে শুধুমাত্র আমার ব্যাখ্যা, বাহিরের প্রযোজ্য না। আসলে তোমরা ব্যাখ্যাটা পছন্দ করবে, তোমরা ব্যাখ্যাটা দেখি। আমরা একটা লাভ আঁকলাম, এই লাভ থেকে আমরা এলটাকে মুছে ফেললাম, এই যে এলটাকে আমরা রাবার দিয়ে মুছে ফেললাম। এরপরে যে ইটা আছে, ইটাকে আমরা মুছে ফেলবো, থাকলো শুধুমাত্র ও এবং বি।
এখন এই ওটাকে আমরা এখানে একটু বড় করে আঁকলাম, ওটা বড় করে আঁকলাম। এরপরে বি, এই বিটা এর নিচে আমরা লিখবো, এই যে নিচে আমরা এর বিটাকে আমরা লিখতেছি মানে মার্কার দিয়ে। তারপরে এই ও এবং বি থেকে আমরা একটা শেপ আঁকলাম, এই পেজের নিচের পার্টটুকু আমরা এঁকে ফেললাম। তারপরে উপরের পার্টটুকু আমরা আঁকতেছি। এরপরে আমরা যে হ্যাঁ এটা হলো মহা শিরা, ঊর্ধ্ব মহাশিরা। এরপরে আমরা মহাধমনীটা আঁকলাম, বিভিন্ন রক্তনালীগুলো আমরা আঁকা স্টার্ট করলাম। এরপর হৃৎপিণ্ডের বাম দিকে আঁকলাম, নিম্ন মহাশিরা আঁকলাম। এরপরে অন্যান্য পার্টগুলো আমরা খুব সহজেই দ্রুত এঁকে ফেলতেছি। আমরা এই রক্তনালী প্রত্যেকটার মাথাগুলো আমরা দিয়ে দিব, এই গোল করে দিয়ে দিলাম। এখন এই যে এক্সট্রা যে রেখাগুলো আছে ও এবং বি বা আদার যে রেখাগুলো, এগুলো আমরা বাদ দিয়ে হৃৎপিণ্ডের বাকি পার্টটুকুর মধ্যে খুব ভালো করে আমরা একটু আরো গাঢ় কালি দিয়ে রং করব, যাতে এটা আর স্পষ্ট দেখা যায়। এখন আমরা ওই যে অতিরিক্ত যে পেন্সিলের লেখা ছিল, আর সরি এর আগে আমরা কি করবো, একটা ওই আমরা ওই অতিরিক্ত লেখাগুলো আমরা মুছে ফেলবো। তাহলে আমরা একটা হার্ট পেয়ে গেলাম। তাহলে আমরা আসলে কি এটা যদি আমরা রং করি তাহলে মোটামুটি খুব ভালো একটা পিণ্ড পাওয়া যাবে। অর্থাৎ আমরা আসলে লাভ থেকে পেয়ে গেলাম হৃৎপিণ্ড। এটা হলো আমার নিজের ব্যাখ্যা। তাহলে আসলে আমরা এর মাধ্যমে খুব সহজে একটা হৃৎপিণ্ড অঙ্কন করা কিন্তু আমরা শিখে গেলাম। অর্থাৎ হৃৎপিণ্ড আঁকার খুব সহজ একটা টেকনিক কিন্তু এই লাভ পদ্ধতি। অর্থাৎ লাভ থেকে আমরা এল এবং এ বাদ দিয়ে থাকবে ও এবং বি, ওকে লিখবো প্রথমে, বি লিখবো নিচে, তারপর আমরা এই শেপটা ফেলে কিন্তু খুব সহজে কিন্তু হৃৎপিণ্ড আঁকা যায়। এইটা সম্পূর্ণ আমার নিজের বের করার পদ্ধতি, এটা তোমরা কোথাও পাবা না। এটা আমি নিজে বের করছি এবং এই যে ড্রয়িংটা এটা কিন্তু আমি নিজেই কিন্তু করেছি। প্রথমে এটা আমি সময় খাতায় করেছি, যেহেতু তোমাদের খাতা দেখা সম্ভব না, এই জন্য সফটওয়্যারে করে তোমাদেরকে আমি এটা দেখিয়েছি, যাতে তোমরা অনলাইন ক্লাসে বসে তোমরা এটা দেখতে পারো বা শিখতে পারো। এখন আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ দেখি, আমরা বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করি। আমরা দেখা যাচ্ছে চিহ্নিত করি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। যেটা আমরা জায়গাটাকে আঁকলাম, প্রথমে আমরা একটা দাগ দিয়ে নেব যাতে সবগুলো লেভেলিং সমান হয়। পরে মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, বাম অলিন্দ, ডান অলিন্দ, করোনারি ধমনী, ডান নিলয়, বাম নিলয় এবং নিম্ন মহাশিরা। তারপর আমরা ওই যে লেখাটা এটাকে আমরা মুছে ফেলবো। তাহলে আমরা পেয়ে গেলাম একটা হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন। যদি আমরা রং করি, রং করলেও ঠিক সেম একটা গঠন পাওয়া যাবে, অর্থাৎ রং করলেও পার্টগুলো ঠিক থাকবে। তাহলে আমরা কিন্তু হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ আমরা দেখলাম। তাহলে আমরা প্রথমে এটা হৃৎপিণ্ড খুব ভালো করে আঁকলাম, হৃৎপিণ্ডটাকে বিভিন্ন অংশে চিহ্নিত করলাম। তাহলে আজকে আমাদের এই ক্লাসে আমরা কি কি পেলাম? প্রথমে দেখছি আমরা এটা হৃৎপিণ্ডের কাকে বলে, এটা কোথায় থাকে, কোথায় অবস্থান করে, আকার আকৃতি কেমন, এর প্রাচীর কয়টা, আবরণ কি, কি করে হৃৎপিণ্ড খুব সহজেই আঁকা যায়। তাহলে এইটুকুর মধ্যে আমরা আজকের ক্লাসটা আমরা সীমাবদ্ধ করে রাখতে চাচ্ছি, যাতে আমরা আছি। তাহলে যেহেতু আজকে ক্লাসটা শুরুতে ক্লাস, আমরা খুব বেশি ডিপে যাব না, আজকে ক্লাস এটুকুই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে নিচে মন্তব্য করে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।